আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি এসএসসি উচ্চতর গণিতের 12তম অধ্যায়ের 10, 11, 12, 13 এবং 14 নং সমস্যাগুলোর সমাধান করব ইনশাআল্লাহ। এর আগের চ্যাপ্টারেই আমরা এর আগের ভিডিওতে এই চ্যাপ্টারের মৌলিক বিষয়গুলো অর্থাৎ বেসিক সম্পর্কে আমরা ধারণা লাভ করেছিলাম। সেখান থেকেই আজকের ভিডিওর পরবর্তী অংশটা উপস্থাপন করব। আজকের প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে, প্রশ্নটা হচ্ছে যে এ বি সি ডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি ডি হলে দেখাও যে এ বি সি ডি একটি সামান্তরিক হবে যদি এবং কেবল যদি বি মাইনাস এ ইকুয়াল সি মাইনাস ডি হয়, অর্থাৎ একক ভেক্টরের সাথে এখানে তুলনা করা হয়েছে। তা আমরা এখন সেটা প্রমাণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমেই যদি একটি চিত্র অঙ্কন করে নিই, যেমন যদি এরকম হয় যে আমরা এরকম একটা চিত্র অঙ্কন করি, হ্যাঁ, পেন্সিল এবং রোলারের সাহায্যে চিত্রটা আমরা অঙ্কন করতে পারি। সাপোজ আমরা যদি এরকম চিন্তা করি এ বি সি ডি, যদি এরকম চিন্তা করি, আমাদের কিন্তু বলাই আছে যে এ বি সি ডি এই বিন্দুগুলোর অবস্থান ভেক্টর। তাহলে এ বি আর সি ডি, এ ডি বি সি, এই যে এরা কিন্তু অবস্থান ভেক্টরের আলোকে আমরা এদেরকে লিখতে পারি। তাহলে এ বি বলতে আমরা কি বুঝি? এ বি বলতে বুঝি আমরা বি মাইনাস এ। তাহলে এই রেখাটা কি হবে? এই রেখাটা কিন্তু একই রকম ভাবে আমরা যদি দেখি, তাহলে এটা কি হবে? সি মাইনাস ডি। আমরা যদি চিন্তা করি সি মাইনাস ডি অবস্থান ভেক্টর কিনা, এটা সি মাইনাস ডি। তাহলে সরি, সি মাইনাস বি, সি মাইনাস বি। তাহলে এই ক্ষেত্রে সি মাইনাস বি বিসি, আর এটা যদি আমরা লিখি যে এখানে কি লিখতে পারি, তাহলে ডি মাইনাস সি, ডি মাইনাস সি। এটা তাহলে কি হবে? এটা তাহলে এখান থেকে এখানে গিয়ে এখানে হবে এ মাইনাস ডি, হয়তো? ঠিক আছে, ইয়েস। তাহলে আমরা যদি এটাকে এভাবে লিখি, তাহলে এটা আমরা লিখতে পারি যদি এখান থেকে এখানে যায়, বা এই বিন্দু থেকে এখানে বিন্দুতে যায়, বা এই বিন্দু থেকে ওখানে যেখানে যাক না কেন, এখানে যদি এখানে আসে, তাহলে আমরা লিখতে পারি যদি এখান থেকে এখানে আসে, তাহলে সেটা আমরা লিখবো হলো উল্টা হবে। সেটা আমরা লিখবো উল্টা হবে। কেমন হবে? তাহলে ডি মাইনাস এ হবে। যদি আমার এই ভেক্টর চিহ্নগুলো আমরা দিয়ে দিই, তাহলে এরকম হবে। বাট কথা হচ্ছে যে এই যে এ ডি আর হলো এ বি বি সি সি ডি, সামান্তরিকের যে বিষয়টা সেটা কিন্তু আমরা আগেই জানি যে সামান্তরিক এর বৈশিষ্ট্য থেকে আমরা বলতে পারি বিপরীত বাহুগুলো সমান। গুড। আর সমান্তরাল, তাহলে এখানে যে কোনো একটা যদি আমরা প্রমাণ করতে পারি, তাহলে আমরা বলতে পারবো এটি একটি সামান্তরিক। সো আমাদের এখন প্রয়োজন হলো কি? এডি আর হলো বিসি, এরা পরস্পর সমান অথবা সমান্তরাল। সিডি এবি, এরা পরস্পর সমান অথবা সমান্তরাল। যদি আমি মনে করে নিই এখন এখান থেকে, যদি মনে করি তাহলে এখান থেকে আমি যদি মনে করি যে সিডি বলতে আমরা এখান থেকে ডি থেকে সিতে গেছি। আবার যদি আমি ডি থেকে সিতে না দিয়ে আমি যদি এখান থেকে এখানে এসে এখানে যে শেষ করি, তাহলে কিন্তু আমি এখন একটুকে যদি এখন কি করব, ভেক্টর চিহ্নটাই দিয়ে দিব।
যদি ভেক্টর চিহ্নটা দিই তাহলে a থেকে শুরু যদি করি আমি তাহলে এরকম হবে সাপোজ। তাহলে এখান থেকে এখানে আসবে আর এখান থেকে কিন্তু এখানে যাবে, এটাই আমাদের হলো কি, হ্যাঁ এখান থেকে এখানে শেষ হবে। তাহলে এই ভেক্টরটা কিন্তু আমাদের উল্টা করতে হবে। কি করব সেটা, তাহলে c - d। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে শুধুমাত্র একটার পরিবর্তে আরেকটা লিখলেই কিন্তু হবে না, মানে একভাবে লিখে দিলেই সেটা কিন্তু হবে না। তাহলে আমার লিখে দেওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু ব্যতিক্রম ভাবেও চিন্তা করতে হবে। সো আমরা কিন্তু এখান থেকে পুরোপুরি জিনিসটাকে উপলব্ধি করতে পারলাম। তাই ভেক্টর চিহ্নটা না দেওয়া পর্যন্ত কিন্তু আমরা নির্দিষ্ট করে বলতে পারিনি যে এটা কোন অংশ থেকে কোন অংশের একটা দূরত্ব আমরা পাবো। আচ্ছা সাপোজ মনে করি, তাহলে সমাধান চলে যাই, সমাধানটা লিখি। সমাধান মনে করি এখান থেকে আমরা সেই যে অংশটা আমাদের প্রশ্ন সেটাই মনে করছি। মনে করি b - a = c - d। এটা আপনারা প্রথমেই মনে করে নিলাম, প্রথমে এটা মনে করলাম। তাহলে এখন এই অংশ থেকে, এই চিত্র থেকে আমরা কি লিখতে পারি? এখন ab ইকুয়াল, তাহলে ab ভেক্টরকে নিশ্চিত আমরা চিহ্নিত করলাম। যেহেতু ab ভেক্টরটাকে চিহ্নিত করলাম, সো আমরা এটাকে লিখতে পারি ab ইকুয়াল, এই যে এখানে লিখছি ab ইকুয়াল, তাহলে কি ab সমান কি b - a। সুন্দর, b - a, এটা ab ইকুয়াল। আরেকটা হচ্ছে আমরা যদি এখান থেকে dc চিন্তা করি। কেন dc চিন্তা করব? কারণ হলো আমার এখান থেকে উৎপত্তি হয়ে এইখানে গিয়ে শেষ হলো, তাই dc হলো একটা ভেক্টর। তা dc ইকুয়াল কত হবে? dc ভেক্টর ইকুয়াল, তাহলে c - d, এটা আমরা পেয়ে যাই। দেন c - d এটা পেলাম। আমরা যদি এখন এখানে চিন্তা করি যে এই অংশ থেকে যেহেতু সামান্তরিক, তাহলে এটা পরস্পর কি হবে? সমান হবে। যেহেতু সমান হবে, সো আমরা এই অংশের সাথে যদি এই দুটো তুলনা করি তাহলে আমরা লিখতে পারি এই দুটো সুতরাং AB ইকুয়াল DC, এটা আমরা লিখতে পারি। যেহেতু দুইটি ভেক্টর সমান, ফলে আমরা লিখতে পারি ফলে AB সমান্তরাল DC, এটাও আমরা লিখতে পারি। কারণ আমরা ভেক্টরের ক্ষেত্রে আমরা পড়েছি যদি কোনো দুইটি ভেক্টর যদি সমান হয়, দুইটি ভেক্টরের মান যদি সমান হয়, তবে ওই ভেক্টর দুইটি পরস্পর সমান্তরাল হবে অথবা তাদের ধারক রেখা একটাই হবে। যেহেতু তাদের ধারক রেখা এখানে কি ভিন্ন, তাই তার সমান্তরাল। সো আমরা এখানে লিখতে পারি তাহলে AB সমান্তরাল DC এবং AB সমান DC, একটা পেয়ে গেলাম। এখন আমরা তো ধরে নিয়েছিলাম দুইটা সমান। সাপোজ এখন মনে করলাম দুইটা সমান না, তাহলে এখন কি করব? যেহেতু দুইটা সমান না, তাহলে আমরা এখানে মনে করে নিতে পারি যে ভিন্ন আঙ্গিকে যদি আমি চিন্তা করি, বিপরীত ভাবে যদি চিন্তা করি, যে প্রথমে কিন্তু আমরা চিন্তা করেছিলাম c - d আর হলো ab সমান, অর্থাৎ এই দুটো সমান মনে করছিলাম। এখন আমরা চিন্তা করব না, এই দুটো দিয়ে আমি এই দুটো সমান বানাবো, এটা আমরা কল্পনা করতে পারি বা দেখাইতে পারি। মনে করি তাহলে আমরা একদম মুছে নেই বা এখানে লিখে দিই আর বিপরীত ক্রমে আবার এখানে কিন্তু আমরা লিখতে পারি, মনে করি ABCD একটি সামান্তরিক, এটা আমরা মনে করে নিলাম। সুতরাং AB সমান্তরাল DC এবং AB সমান DC হবে। যেহেতু সামান্তরিক, তাহলে আমরা এই দুটোকে বলতে পারি যেহেতু AB
সমান্তরাল বিসি। তাহলে আমরা এটা দিয়ে আরো প্রমাণ করতে পারি যে এর এক জোড়া বাহু না সমান হলো বা সমান্তরাল হলো। যেহেতু সমান্তরাল, আবার এটা তো ওই দুইটা সমান নাও হইতে পারে, বাট হবে। কেন হবে সেটা দেখাচ্ছি এখন। এখানে হচ্ছে তাহলে সুতরাং আমরা বলতে পারি সুতরাং আমরা কিন্তু তাহলে দেখে ফেললাম যে দুটি ভেক্টর রাশির সাথে সম্পর্ক করলে আমরা সামান্তরিক তৈরি করতে পারি। মাশাআল্লাহ। এখন আমি 11 নং প্রশ্নের সমাধানটা করব। 11 নং প্রশ্নে চলে যাচ্ছি ওটা। তো আমরা কিন্তু এখন দেখব যে 11 নং প্রশ্নটা আসছে এখানে যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের এক বাহুর মধ্যবিন্দু থেকে অঙ্কিত অপর বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুর মধ্য বিন্দু কেমন। আমরা এটা এখন দেখব ইনশাআল্লাহ। তো তার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, একটা চিত্র অঙ্কন করতে হবে। সেই চিত্রটা কেমন? চিত্রটা হচ্ছে এরকম একটা ত্রিভুজ আমরা যদি অঙ্কন করি, এই হলো একটা ত্রিভুজ, অঙ্কিত হয়ে গেল একটা ত্রিভুজ। এখন মনে করে নেই আমরা এখানে যে এই অংশ থেকে আমরা যেটা মনে করতে পারি, এখানে এ আমরা একটা বিন্দুর নাম, এখানে বি, এখানে একটা সি দিলাম। সাপোজ চিন্তা করলাম যে এ বিন্দু থেকে আসলে আমাদের ভেক্টর হলো সি বিন্দুতে এসে কি হবে, মিলে যাবে। যদি সি বিন্দুতে মিলে যায় তাহলে আমরা ধরে নিলাম যে এ বি এর মধ্যবিন্দু হলো এটা, এ বি এর মধ্যবিন্দু, এটা ধরে নিলাম। তাহলে এ বি এর মধ্যবিন্দুকে আমরা যদি ই দ্বারা প্রকাশ করি তাহলে কি লিখলাম এখানে, ই বিন্দু দিয়ে এই বিন্দু থেকে অঙ্কিত অপর বাহুর সমান্তরাল। তাহলে এই বাহুর সমান্তরাল রেখাই হবে ইনশাআল্লাহ। তাহলে এই বাহুর সমান্তরাল রেখা যদি আমি অঙ্কন করি তাহলে এটা হলো সমান্তরাল রেখা। কার সমান্তরাল রেখা? বিসি এর সমান্তরাল সরলরেখা। তাহলে বিসি এর সমান্তরাল সরলরেখা যদি আমি এখানে নেই, তাহলে মনে করলাম যে এটা এফ বিন্দুতে ছেদ করে, এফ বিন্দুতে ছেদ করলো। কাকে? এসি কে এফ বিন্দুতে ছেদ করে। তাহলে যেহেতু এসি কে এফ বিন্দুতে ছেদ করে, তাহলে এই কারণে ভেক্টর চিহ্নটা দিয়ে নেই। এখন আমাকে প্রমাণ করতে হবে এফ হলো এসি এর মধ্যবিন্দু, এফ এসি এর মধ্যবিন্দু, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এখন এই ক্ষেত্রে আমার প্রমাণের স্বার্থে সাপোজ যদি এফ মধ্যবিন্দু না হয়, তাহলে ধরে নিই যে এরকম একটা সরলরেখা আমাদের আসে, যেটার নাম আমরা দেব জি। তাহলে ধরে নিলাম জি হচ্ছে এসি এর মধ্যবিন্দু, ধরে নিলাম। এখন তাহলে এটা সমাধানটা কেমন হচ্ছে, তাহলে একটু পুরো ডিটেইলসটা আমরা লিখে দেখি। সমাধান সমাধান কি লিখবো তাহলে মনে করি, এ বি সি ত্রিভুজের, তাহলে এবিসি একটা ত্রিভুজ আমরা লিখেছিলাম, এবিসি ত্রিভুজের, এবিসি ত্রিভুজের এবি এর মধ্যবিন্দু, এবি এর মধ্যবিন্দু পি, ত্রিভুজের এবি বাহুর মধ্য বিন্দু ই। তাহলে এবি এর মধ্যবিন্দু ই এবং ই এফ হলো সমান্তরাল কার? বিসি এর। ই এবং ই এফ সমান্তরাল বিসি। এবার তাহলে আমাকে প্রমাণ করা লাগবে। কি প্রমাণ করব? আমরা প্রমাণ করব এখন। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে এফ এসি এর মধ্যবিন্দু। তাহলে এফ এসি এর মধ্যবিন্দু এটা প্রমাণ করা লাগবে। প্রমাণ করতে হবে যে, তার আগে তো আমার একটা কাজ ছিল সমান্তরাল
তাহলে আমি একটু লিখে নিই, আর একটু লিখে নিই। EF রেখা AC কে F বিন্দুতে ছেদ করে। এখন প্রমাণ করতে হবে যে F AC এর মধ্য বিন্দু। তাহলে আমরা প্রমাণ করব এখন F AC এর মধ্য বিন্দু। এখন যদি সাপোজ F AC এর মধ্য বিন্দু না হয় তাহলে কি করব? তাহলে আমরা মনে দেখে নেই, যদি F AC এর মধ্য বিন্দু না হয় তবে তবে আমরা মনে করতে পারি, তবে ধরি G হলো AC এর মধ্যবিন্দু। AC এর মধ্যবিন্দু কি G। এখন কথা হচ্ছে, এটা লেগে গেছে, আমি একটু সেমিকোলন দিয়ে দিচ্ছি এখানে। যদি G AC এর মধ্যবিন্দু হয় তাহলে আমরা এখান থেকে এই যে একটা ত্রিভুজ, এইখানে একটা ত্রিভুজ কিন্তু পাই। তাহলে আমরা কি পাই? ত্রিভুজ AEG হতে লিখব ত্রিভুজ AEG হতে, এখানে কিন্তু লব্ধি ভেক্টর হচ্ছে AG, সো আমরা লিখতে পারি AG ইকুয়াল AE প্লাস EG। এটা কিন্তু আমরা লিখতে পারি। সো এখানে আমরা উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে দেব। 2AG ইকুয়াল 2 ইনটু AE প্লাস EG। আমরা কিন্তু এটা কি করছি? ভেক্টরের যোগবিধি দেখিয়েছি। সো এখানে আমরা লিখতে পারি 2AG ইকুয়াল 2AE প্লাস 2EG। তাহলে এখান থেকে 2EG এটা রেখে আমরা বের করতে পারি 2AG মাইনাস 2AE ইকুয়াল 2EG। এটাও লিখতে পারি। সো এখান থেকে এই অংশের কিছু মান চলে আসে। কিন্তু আমরা জানি যে এখানে আমরা কিন্তু লিখতে পারবো এটা কেমন? যেহেতু AC সমান 2AG, ইয়েস, আর যেহেতু AB সমান 2AE, তাহলে এটার পরিবর্তে আমরা বসিয়ে দিতে পারি 2AG, এটার পরিবর্তে লিখতে পারি আমরা AC মাইনাস 2AE, এটার পরিবর্তে লিখতে পারি আমরা AB সমান 2EG। এটা কিন্তু পেলাম। এর কারণ হিসাবে আমরা এখানে লিখব যেহেতু 2AE ইকুয়াল AB,
এবং 2AG ইকুয়াল AC, এটা আমরা কারণ দর্শিয়ে দিলাম। এখন তুমি যদি চিন্তা করো না আমি এটা আগে লিখে পরে এটা করব, কোনো সমস্যা নেই, তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো। অতএব আমরা কিন্তু এটা লিখতে পারি এখান থেকে। সো আমরা এই দুইটার মান সুন্দর করে বসিয়ে দিতে পারলাম যে AC মাইনাস AB সমান হলো 2A 2EG। আবার এখন যদি এই যে বড় ত্রিভুজটা আছে ABC, এই বড় ত্রিভুজের মধ্যে চলে যাই ABC, এই ত্রিভুজে যদি আমরা ভেক্টরের বিয়োগ বিধি করি তাহলে ভেক্টরের বিয়োগ বিধি থেকে আমরা পাই কি? ভেক্টরের বিয়োগ বিধি থেকে পাই যে লব্ধি, তাহলে লব্ধি থেকে এটা বিয়োগ করলে এটা পাওয়া যাবে। সো আমরা লিখতে পারি AC মাইনাস AB ইকুয়াল BC, এটা কিন্তু লিখতে আমরা পারবো। তাহলে এখন একটু মুছে নিয়ে তারপরে লিখছি এটা। আর কি লিখবো এখন? আমরা লিখবো এখানে সো আমরা লিখতে পারি এখানে AC মাইনাস AB ইকুয়াল BC, লিখলাম AC মাইনাস AB ইকুয়াল BC, কিন্তু আমরা এখানে পেয়েছি AC মাইনাস AB ইকুয়াল 2EG। সো আমরা এখানে লিখতে পারি 2EG, এইটার পরিবর্তে লিখে দিলাম ইকুয়াল হলো BC। আমরা কিন্তু আর একটা জিনিস জানি, সেটা হচ্ছে দুইটি ভেক্টর যদি সমান হয় তবে তারা সমান্তরাল। কিন্তু দেওয়া আছে BC সমান্তরাল হলো EF, কিন্তু দেওয়া আছে BC সমান্তরাল EF। ওকে, আমরা জানি দুটি ভেক্টর সমান হলে তারা ভেক্টর দুটি সমান্তরাল অথবা তাদের ধারক রেখা একই। সুতরাং EG সমান্তরাল BC। যেহেতু দুটি ভেক্টর প্রথমে আমরা পেলাম এখানে দুইটা সমান, তাহলে আমরা বলতে পারি দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল অথবা তারা তাদের ধারক রেখা একই। যেহেতু এখানে ধারক রেখা এক নয়, ভিন্ন, সুতরাং তারা পরস্পর সমান্তরাল। অতএব আমরা এর পরের অংশটা কিন্তু লিখতে পারি। দেওয়া আছে, আবার একটা জিনিস দেওয়া ছিল, কি দেওয়া ছিল আমাদের এখানে? দেওয়া ছিল কিন্তু দেওয়া আছে EF সমান্তরাল BC, EF সমান্তরাল BC, সমান্তরাল BC। যেহেতু দুইটি ভেক্টর একই বিন্দু E থেকে, অর্থাৎ দুটি সরলরেখা একই বিন্দু E থেকে যাচ্ছে, তাই এরা ভিন্ন কোনো রেখা হতে পারে না। অতএব আমরা বলতে পারি অতএব EG এবং EF ভিন্ন কোনো
রেখা হতে পারে না, কারণ একই বিন্দু ই হতে দুটি ভিন্ন রেখা বিসি ও ইএফ দুটি ভিন্ন রেখা বিসি এর সমান্তরাল, বিসি এর সমান্তরাল হতে পারে না। সুতরাং এফ হলো এসি এর মধ্য বিন্দু। তাহলে আজকে তো এই পর্যন্ত, আজকের সময়টা আমার টাইম আপ হয়ে গেল। তোমরা নিশ্চয়ই পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত থাকবা। নেক্সট নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।